বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই সভায় বিক্ষোভ সভায় উপস্থিত হয়েছেন যে মাস্টারমশাইরা, আমি পুলিশ প্রশাসনকে বলবো, যদি সাহস থাকে, যদি যোগ্যতা থাকে, যদি হিম্মত থাকে, একটা পাল্লের উপর থেকে ড্রোন চালিয়ে সবার ছোটগুলোকে তুলে নিয়ে দেখুন যে অসভ্যতা করলেও মাস্টারমশাইরা ছেড়ে দিতে রাজি না। শিক্ষামন্ত্রী দুনিয়া সব করে বেড়ান, শুধু শিক্ষার কাজ ছাড়া। একটু আগে আমি বিধানসভায় গিয়েছিলাম জরুরি একটা কাজে, মাস্টারমশাইরা আপনি যাবেন না? কি আজকাল আপনার হোয়াটসঅ্যাপ হচ্ছে, দেখেন তো আপনাকে অভিষেকের পিছন পিছন ঘুরতে হয়, ভাইপোর পিছনে পিছনে ঘুরতে হয় আমাদের শিক্ষামন্ত্রীকে। দলে তাই অন্য তাই কি হচ্ছে সব? একটা মাস্টারমশাই সেকেন্ডারি জীবনে কোনোদিন চেষ্টা করলেও মাস্টারমশাই হতে পারেননি। যত চেষ্টা করুন না কেন পরীক্ষা দেবেন, টেট পরীক্ষায় পাস করতে পারবেন না, এসএসসি পরীক্ষায় পাস আপনাদের হবে না। পিছনের দরজা ছাড়া অন্য কোনো দরজা আপনারা চেনেন না। উচিত ছিল তাদের আসা। পাশে প্রাইমারি মাস্টারমশাই তারা অনশনে আছেন, একই কথা বললাম। আর কতদিন কি দেখতে চান? ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওরা মাস্টারমশাই বয়স কম। আমি তো ওদের জেদ দেখছি, কি দেরি আছো? মাস্টারমশাইয়ের দাবি ন্যায্য দাবি, সেই দাবির লড়াইতে অনশনে ওখানে অপেক্ষায় আছে, অনশনে রয়েছে আমাদের প্রাইমারির মাস্টারমশাইরা। আমাদের শিক্ষামন্ত্রীর সাহস হয়নি একবার নেমে এসে তাদের সঙ্গে দেখা দেওয়ার, সমবেদনা জানাবার, তাদের এই কথাটা বলার যে আপনাদের দাবিকে মান্যতা দেওয়ার কোন বিকল্প আমার কাছে নেই। এই কথাটা বলার মতন মেরুদণ্ড যার নেই, তারা পশ্চিমবাংলায় শিক্ষা দপ্তর চালাচ্ছে। এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। পশ্চিমবাংলা মানে মাস্টারমশাই মানে কি? আর এদের নিয়ে সরকার শুনেছেন কখনো? শতাব্দী প্রাচীন একটা সংগঠন, সারা ভারতবর্ষে মাস্টারমশাইদের প্রথম যে সংগঠন তার নাম নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, এবিপি। আপনি তার সদস্য, আপনি তার সমাবেশে এসেছেন। এটা সেই সংগঠন যেখানে কারো আলাদা অনুপ্রেরণা লাগেনি। অনুপ্রেরণা শব্দটা ভালো, ওই শব্দটাকে পচিয়ে দিল। দিদিমণির কল্যাণে অনুপ্রেরণা শব্দটা বদনামই হয়ে যাচ্ছে, বলতেই খারাপ লাগে। অনুপ্রেরণা লাগেনি। কিন্তু যে মানুষটি সামনে দাঁড়িয়েছিলেন তিনি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, পিসি রায়। আগামী 2 তারিখ তার জন্মদিন। 1921 সালে এবিটি যখন সংগঠন তৈরি হলো, তখন থেকে তাদের একটাই স্লোগান, মূল স্লোগান, শিক্ষার দাবি জাতীয় দাবি, শিক্ষার দাবি জাতির দাবি। শিক্ষাটা আমাদের সবার জন্য জরুরি। এই মনোভাবে সেদিন মাস্টারমশাইরা লড়াই করেছেন, নিজেদের জন্য না, শুধু ছাত্রদের জন্য না, সমাজ গঠন, দেশ গঠন, জাতি গঠন, মনুষ্যত্বের বিকাশ। এবং সেই কাজে নিয়োজিত যারা আমাদের পশ্চিমবাংলায় প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক, শিশু বয়সে সুকুমার বৃত্তির মননটাকে যারা গড়ে তোলেন তারা প্রাইমারি মাস্টারমশাই। এবং তারপর থেকে চিনতে শেখায়, বুঝতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়। বয়ঃসন্ধি কাল পর্যন্ত মানুষ গড়ে তোলার কাজে সবচাইতে বেশি দায়িত্বশীল যে সংগঠন, দায়িত্বশীল যে অংশ, তারা মাধ্যমিকের মাস্টার মশাই। তাদের শ্রীরাম জানানো ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প থাকতে পারে না। রাস্তা মানতে হবে। কিভাবে তাদের রাস্তায় রয়েছে? কোন দাবি জমাচ্ছ বলুন? 20টা দাবি আপনারা লিখেছেন, কোনটা জমাচ্ছ? একটু আগে প্রদীপবাবু বলছিলেন বিধায়ক করতেন, কিন্তু তার চাইতে আমার ধারণা ওর কাছেও হওয়া উচিত অনেক বেশি গর্বের পরিচয়
যে পূর্বস্থলীর বর্ধমানের পূর্বস্থলীর একটা গ্রামের স্কুলের হেডমাস্টার মশাই ও একজন মাস্টার মশাই এই পরিচয়টা বলল এমএলএর চাইতে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ মাস্টার মশাই হিসেবেই আজকে এখানে এসেছেন। সেদিন মাস্টার মশাই হিসেবে শিক্ষামন্ত্রী বুঝে গেছে যে অনেকবার জেল ফাঁসের চেষ্টা করলেও এদেরকে আটকে রাখা যায় না। কি করেছিল একটা অংশ বললো আর একটা অংশ বললো না। নির্লজ্জ সরকার, যে সরকার তার কোর্স কারিকুলাম ঠিক রাখতে পারে না। প্রদীপবাবু বলার পরে আমি হাজির হলাম যে প্রদীপবাবু যে বলছে আপনি শুনলেন কেন কিছু জানে না। আর কিছু জানো ও তো জেনে বলেছে আমাদের বই দেখিয়েছে না, আমাদের প্রাইভেট বই, আমাদের সরকারের বই না। আর কি বলছেন আপনি? বলে হ্যাঁ প্রাইভেট বই আমরা ব্যান করে দিয়েছে। আমি বললাম বেশ, কদিন তো সেশন চলবে, প্রদীপবাবুকে বলবো বইটা নিয়ে এসে দেখাতে। বলে দেখা কদিন পর যখন প্রদীপবাবু মুখে দাঁড়িয়ে বইটা দেখাচ্ছে দেখি সোজা দৌড়ে গিয়ে দিয়েছে যে স্পিকারের কাছে দিয়ে আসলো। মানে ওটা বিধানসভার প্রপার্টি হলো। ওই ছবিটা না দেখে আর কোনো উপায় নেই। ওই বইটা দেখার পর একবার উঠে দাঁড়ালো, আরেকবার ধপ করে বসে পড়লো, আরেকবার উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো না আমি বুঝতে পারছি একটা আমাদের সব তালিকা পাকিয়ে দিচ্ছে। কমিটি বলে দিলেন। আমি গিয়ে বললাম আপনার কি সাহস হলো না? এতগুলো বছর ধরে 5 বছর ধরে যে বইটা চলছে, যে বইটা আপনার দলের এতগুলো এমএলএ আছে, আপনার সব বড় বড় কমিটি আছে, শিক্ষাবিদদের নিয়ে আপনি কি কমিটি করেছেন, তার মাথার উপরে আপনি আছেন শিক্ষামন্ত্রী, আপনার মাথার উপরে অনুপ্রেরণার ছবি ঝুলছে, আপনাদের কারণ সাহস হলো না এই কথাটা কোনো 5 বছর ধরে বলা। যে মাস্টারমশাই বলল সে মাস্টারমশাই, সে শুধু একজন দলের এমএলএ না, সে মাস্টারমশাই। আপনি যখন তদন্ত করবার জন্য বা কিভাবে কি করা উচিত এটা ঠিক করার জন্য কমিটি যখন করলেন, আপনি এমএলএদের রাখলেন, আপনার দলের এমএলএদের, কিন্তু প্রদীপ সাহাকে রাখার মতন সাহস আপনি দেখাতে পারলেন না। এটা অপদার্থতা, এটা শিক্ষা দপ্তরের অপদার্থতা। চুপ করে বসে আছে। শুধু এই আরেকদিন একই কথা বলেছিলাম, মাস্টারমশাই আপনি মাস্টারমশাইদের মন্ত্রী, শিক্ষার মন্ত্রী, ক্লাস 8-এর ছেলে মেয়েদের আপনি পাবেন শুনতো না? ওটা ইতিহাস। ক্লাস 8-এর ছেলে মেয়েকে পড়তে হবে মদন মিত্র, ওটা ইতিহাস। ক্লাস 8-এর ছেলে মেয়েকে পড়তে হবে বেচারাম না, ওটা ইতিহাস। কি হতে লাগে? যে কেউ জানে অন্তত 30 বছরের পুরনো ঘটনা, তার আগের ঘটনা ইতিহাসে কখনো সংযোজিত হতে পারে না। তারপর গবেষণা করতে হয়, তাদের কাজ করতে হয়। শিউর পশ্চিমবাংলার ধ্বংসের প্রতীক, গোটা পশ্চিমবাংলাকে ধ্বংসের যে লীলা তৃণমূলের সরকার করছে, এর শুরু হয়েছিল শিউরের ধ্বংস দিয়ে। সেই শিউরকে যদি ইতিহাসের অংশীদার করা হয়, তাহলে বাংলার মানুষের অসম্মান করা হবে। ভবিষ্যতের জন্য মাস্টারমশাই যারা পড়াবেন তারা পড়াতে পারেন না, পড়ানো সম্ভব না। রাজনীতি হচ্ছে, কোন রাজনীতি? রাজনীতি করতে গেলে মনুষ্যত্ব লাগে, রাজনীতি করলে মানবিক সামাজিক বোধ লাগে, গণতান্ত্রিক বিবেচনা লাগে। সরকার চূড়ান্ত গণতান্ত্রিক। কোন মাস্টারমশাই কলেজ স্কুলে যাচ্ছেন না? কোন মাস্টারমশাই তৃণমূলের সম্পর্কে ভালো বলছেন কি ভালো বলছেন না? এই সমস্ত জিনিস যদি খোঁজ রাখতে চান, মাস্টারমশাই সুযোগের অপেক্ষায় আছে, সময়ের অপেক্ষায় আছে। বেরোন যেদিন দেবে সেদিন পালিয়ে পথ পাবেন না, এটা মনে রাখতে পারবে। স্কুলের মাস্টারমশাই মার খাবে কেন? পাড়ার তৃণমূলের ছেলেদের ফুর্তি হয়েছে, পাড়ার তৃণমূলের ছেলেদের ফুর্তি হয়েছে, অতএব মাস্টারমশাইকে গালাগালি দেবে, মাস্টারমশাইকে চোখ লাগাবে, স্কুলটার বারোটা বাজিয়ে দিয়ে আসবে, জব শুরু করবে।
মামলা আসামি করবে। আপনারা শুনেছেন সম্ভবত ওর নাম আমাদের দিনাজপুরের প্রাইমারি টিচার, জেলা সেক্রেটারি, এবিপিকে কদিন আগে যথাযথ দাবি করতে গেছে শান্তনু অধিকারী বোধ হয়, যথাযথ দাবি, সেই দাবি নিয়ে গেছে শিক্ষামন্ত্রীর কাছে ওরা গিয়েছিল। শিক্ষামন্ত্রীর মুখ ফোটা হয়ে আছে, কিছু বলতে পারছে না। কিন্তু যে মাস্টারমশাইটা রাজকুমার রায়ের খুনের পর সশব্দে প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করতে জানেন বলে তাকে আমরা কুর্নিশ জানাই, আর সেই মাস্টারমশাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিপদে ফেলার চেষ্টা করছে এই সরকার। প্রাইমারি মাস্টারমশাইরা বলে দিয়েছে হিম্মত কত আছে মন্ত্রী আপনার, আমরাও দেখে নেব। ওই মাস্টারমশাই গলায় বালা দিয়ে স্কুলের ছাত্র পাড়ার লোকেরা ওকে স্কুলে নিয়ে হাজির করবে, সেদিন আপনাদের কোনো মান সম্মান থাকবে না। অযথা মিথ্যা মামলায় ফাঁসানোর প্রচেষ্টা বন্ধ করুন। কি হচ্ছে সব দুর্নীতি, এসএসসি দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি, স্কুলের মাস্টারমশাই নিয়োগ হোক আর অন্য কোনো নিয়োগ হোক, দুর্নীতিতে ছড়িয়ে কি হচ্ছে সব। স্কুলের কমিটি নির্বাচিত না ওদের পছন্দ মতো, কলেজের কমিটি ওদের পছন্দ মতো, তখন ভাব দেখাবে যে স্পন্সর করলে সব সমস্যা মিটে গেল, জবরদস্তি স্পন্সর হলো। সরকার এখন ভোভা চুপ করে আছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন নেই, হায়ার সেকেন্ডারি কাউন্সিল তার কোনো নির্বাচন নেই, মনোনীত নিজেদের পছন্দ মতো নিজেদের মর্যাদা, গণতন্ত্র শেষ, দুর্নীতিতে ভরে গেছে। অথচ ওরা বসে তট পাচ্ছে, তার আগে সবাইকে মানতে হবে। সেদিন সভা করেছে 21 কি বললেন মুখ্যমন্ত্রী? যারা সেন্ট্রাল হারে বাইরে চাইবে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যেতে হবে। তার মানে রাখি আমাদের মাস্টারমশাই আমাদের কর্মচারীরা যখন তাদের ন্যায্য দাবি করেছেন, আমাদের মাস্টারমশাই আমাদের কর্মচারীরা যখন ন্যায্য দাবি করেছেন, দিয়ে চেয়েছেন, পে কমিশনের দাবি করেছেন, কত বড় অসভ্যতা। মুখ্যমন্ত্রী তাদেরকে ঘেউ ঘেউ বলে জীবজন্তুর সঙ্গে তুলনা করবেন। খবরের কাগজগুলো লিখছে যারা 21শে জুলাই এসেছিল কলকাতায় মুখ্যমন্ত্রীকে দেখার চাইতে তারা জীবজন্তুকে দেখাটা বেশি পছন্দ করে চিড়িয়াখানায় পৌঁছে গেছে। বলতে পারলেন শুনে রাখুন, প্রায় 4 বছর অঞ্চল পে কমিশন, এখনো পে কমিশনের রিপোর্ট বেরোয়নি। পশ্চিমবাংলার 5টা পে কমিশন হয়েছে। যে এবিকের পক্ষে থাকতে পারেন, কেউ এবিকের বিরুদ্ধে থাকতে পারেন, কিন্তু মাস্টারমশাইদের কথাটা মানতে হবে, কর্মচারীদের কথাটা মানতে হবে। পশ্চিমবাংলায় 5টা পে কমিশন হয়েছে। 5টা পে কমিশনই তখন হয়েছে যখন পশ্চিমবাংলায় বামপন্থীরা সরকারের দায়িত্বে, একমাত্র তখনই পে কমিশন হয়েছে। তার আগে হয়নি, 8 বছর ধরে হয়, প্রায় 4 বছর ধরে চললো, 3 বছর পার হয়ে গেছে। কাকে দায়িত্ব দিয়েছে? বলি হবে যেমন আপনার পে কমিশনের চেয়ারম্যান, তেমন আপনার শিক্ষামন্ত্রী, তেমন আপনার মুখ্যমন্ত্রী। পে কমিশনের চেয়ারম্যান 7ম পে কমিশন অনুযায়ী বেতন পান। পশ্চিমবাংলায় তিনি এখনো 6ষ্ঠ পে কমিশনের রিপোর্ট পার করতে পারলেন না, 3.5 বছর ধরে অপদার্থতা। পশ্চিমবাংলায় যিনি পে কমিশনের দায়িত্বে আছেন তিনি কেন্দ্রীয় হারে দিয়ে পান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা পায় না
তাদেরটা না পাওয়াকে প্রলম্বিত করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। লজ্জা হবে না? আমি চেয়ারম্যানকে একদিন বলেছিলাম ইচ্ছা আছে আরেকবার যাওয়ার, আমি জানি না মধ্যে সুযোগ পাবো কিনা, পাবলিক সময় দেবেন কিনা, আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। এটা বলার জন্য প্রাইমারি মাস্টারমশাইদের এই সমস্ত দপ্তর দেখতে দেখতে উপরে যিনি সচিব, তিনি পান সপ্তম পে কমিশন, তিনি পান কেন্দ্রীয় হারের দিয়ে, কোন যোগ্যতায় আমাদের মাস্টারমশাইদের বঞ্চিত করে রেখেছেন আপনি? কোন যোগ্যতায় নিজে না পান এবং মতন সাহস দেখাতে পারেন না, তাকে সত্যি স্বাধীন করে বলবার মতন সাহস দেখাতে পারেন না কেন? লোকজন দেখো, লোকজন দেখতে পাচ্ছ 41% দিয়েছে কম, দাবিটা যুক্তিসঙ্গত ন্যায্য। পে কমিশন এটাকে দ্রুত রিপোর্ট প্রকাশ করো, কার্যকরী করো, দাবিটা যুক্তিসঙ্গত এবং ন্যায্য। প্রাইমারি মাস্টারমশাই ছিল মাধ্যমিক পাস, তখন ছিল একটা স্কেল, এখন 12, তার সঙ্গে 2 বছরের ট্রেনিং, মানে 10-এর জায়গায় 14। তার স্কেলটা আলাদা হবে, সারা ভারতবর্ষে সেই স্কেল রয়েছে। পশ্চিমবাংলায় এই স্কেলের দাবি প্রাইমারি টিচাররা করছেন, পিআরটি স্কেল, সে দাবিটা যোগ্য, ন্যায্য, যথাযথ। না পে কমিশন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলে দিলেন ওরা কেন্দ্রীয় হারে বেতন চাইছে। ভুল, ভুল। যদি মুখ্যমন্ত্রী এত কম জানেন আর এত কম জেনে আবল তাবল বকেন, তাহলে ভবিষ্যতের জন্য সেটা ভালো হতে পারে না, ভালো হতে পারে না। আমি সেদিনও বলেছিলাম কেন্দ্রীয় হারের বেতন ওরা চাইনি, ওরা বলছে ষষ্ঠ পে কমিশন আপনি প্রকাশ করুন, ওরা বলছে দুইয়ের বকেয়া সেটা আপনি দেওয়ার ব্যবস্থা করুন, ওরা বলছে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যে হারে যে স্কেল হয় আমাদেরও সেই হারে সেই স্কেল হতে হবে। কেন্দ্রীয় হার ওরা চায়নি। এটা দিতে যদি না পারেন, আজকের মাস্টারমশাইদের জমায়েত বুঝিয়ে দিচ্ছে কাল বাদে পরশুদিন জমায়েতটা আরো বড় হবে এবং বাঁকা আঙুল বাঁকে অনেক হাত থেকে দাবি আদায় করে নেবেই। ষষ্ঠ পে কমিশন আর বেশি দেরি করা যাবে না। যা অপরাধ হয়েছে ইতিমধ্যে অনেক অপরাধ সরকার করেছে, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি কথা বাড়াবো না, আমি শুধু যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে এই, এটা শুধুমাত্র মাইনের দাবি না। মাইনের দাবি হলে ক্ষুদিরাম প্রফুল্ল চাকরিকে দিয়ে বিধানসভায় প্রশ্ন করতে হয় না। বাংলাটা মানুষের কি হচ্ছে, রাস্তায় পথে ঘাটে কি হচ্ছে, এটা যে পশ্চিমবাংলা গোটা ভারতের সম্মান পেত, মর্যাদা পেত, যে বাংলা স্বাধীনতার আগে সবচেয়ে এগিয়ে থাকা ভারতবর্ষের মধ্যে যে বাংলা, ভারতবর্ষের মধ্যে প্রথম মেডিকেল কলেজ কোথায়? কলকাতা। ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায়? বাংলা। ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি কোথায়? বাংলা। ভারতবর্ষের প্রথম সায়েন্স টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র কোথায়? বাংলায়। কার দয়া? ব্রিটিশের দয়া না। ইনহেরেন্ট স্ট্রেংথ অফ বেঙ্গল, বাংলার নিজস্ব অভ্যন্তরীণ শক্তি, কৃষিতে গিয়ে বাংলা, শিল্পে গিয়ে বাংলা, সভ্যতায় সংস্কৃতিতে সবচাইতে এগিয়ে থাকা ভারতবর্ষের মধ্যে যে রাজ্য, সেই রাজ্যটার নাম বাংলা। এটা বাংলার নিজস্ব শক্তি। আমি ইতিহাসের পর্যালোচনায় যাব না, তথ্যের পর তথ্য দেওয়া যায়। সেই বাংলাটাকে সর্বনাশের মুখে দাঁড় করিয়েছে কে? যেমন ব্রিটিশ তেমন দিল্লিওয়ালা। তারপর বিশেষ করে 70-এর পর 77 সালে হানা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়বার স্বপ্ন নিয়ে জ্যোতি বসুর নেতৃত্বে গোটা বাংলার মানুষ উৎসাহিত হয়েছে, এগিয়ে চলেছে অনেক অনেক বেশি। সারা ভারতবর্ষ বুঝবার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষের সাম্প্রদায়িকতা আছে, বাংলায় নেই। সারা ভারতবর্ষের জাতপাতের বিভাজন আছে, বাংলায় নেই। এই তো ছিল তখন চেহারা। সারা ভারতবর্ষে মৌলিক চিহ্ন হয়, পশ্চিমবাংলায় হয় না, কম। সারা ভারতবর্ষের চাইতে পশ্চিমবাংলায় লেখাপড়া, শিক্ষা, গবেষণা আগ্রহ অনেক বেশি। আমি তখন পার্লামেন্টের সদস্য, টাটা ইনস্টিটিউটে গেছি, ডিরেক্টর বলছেন, আচ্ছা ভারতবর্ষের যত গবেষণা কেন্দ্র আছে, আমাদের এখানে যত গবেষণা করতে আসে
তার প্রায় 50% বাংলার ছেলে মেয়ে। আর সেই 50%-এর মধ্যে বাংলা 70% ছেলে মেয়ে বাংলার গ্রামে, সুন্দরবন, কোচবিহার, মেদিনীপুর, বিভিন্ন জায়গা গ্রামে। কেন? আমি আমার বিবেচনা এই একটাই উত্তর দিয়েছিলাম। দেখুন, আমাদের ছোটবেলায় মাধ্যমিকের ফার্স্ট কে? হিন্দু স্কুল, সেকেন্ড সাউথ পয়েন্ট, থার্ড ক্যাশ স্কুল, ফোর্থ নরেন্দ্রপুর, ফিফথ যা যা সবই শহর কেন্দ্রিক। কেন বললে কেন? আপনি দেখবেন ৭৭-এ বামফ্রন্ট এসেছে, ৮৬-৮৭ সাল থেকে বদলাতে শুরু করলো। মাধ্যমিকের প্রথম ১০০ জনের মধ্যে ৭০ জন গ্রামের ছেলে মেয়ে। আগে হলো না কেন? শিক্ষার বিস্তার ছিল না, শিক্ষাকে ছড়ানো হয়নি। পশ্চিমবাংলায় বামফ্রন্ট মাস্টারমশাইকে মর্যাদা দিয়েছে, তার আগে মাস্টারমশাই মর্যাদা ছিল না। পশ্চিমবাংলার বামফ্রন্ট মাস্টারমশাইয়ের সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা করেছে, তার আগে মাস্টারমশাইদের সেই ব্যবস্থা ছিল না। তখন আমাদেরকে অভিযুক্ত করা হতো, কেন পে কমিশনের মধ্যে সরকারি কর্মচারীদের সাথে শিক্ষক মশাইদেরকে বামফ্রন্ট যুক্ত করেছে কেন? এই ছিল আমাদের সম্পর্কে অভিযোগ। তার সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে স্কুল, লেখা পড়া, শিক্ষা বিস্তার, পঞ্চায়েত সব মিলিয়ে গোটা বাংলা মিলে গড়ে তোলা। বাংলা পারে, বাংলা আভ্যন্তরীণ শক্তি আছে, বামফ্রন্ট বুঝিয়ে দিয়েছে। আর গত ৮টা বছর যে ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের যে কেউ পশ্চিমবাংলা শুনলে সেরা ঘুরত, বলতো বাংলা, জ্যোতি বসুর রাজত্ব। বাহ, ভরসা পেত। আজ খোঁজ নেবেন, গোটা পশ্চিমবাংলাটা হয়ে গেছে বৃদ্ধাবাস। ভালো লেখাপড়া করেছেন, চাকরি নেই, কোথায় যেতে হবে? ব্যাঙ্গালোর অথবা পুনে। লেখাপড়া করেননি, মজুরির কাজ করবেন, কোথায় কাজ করেন? বাংলায় কাজ নেই, কোথায় যাবেন? হয় তামিলনাড়ু, নয় কেরালা, নয় উত্তরপ্রদেশ। ৬০ বছর, ৬৫ বছর, ৭০ বছর, ৭৫ বছর বয়সের মানুষ সল্টলেকে থাকুক আর কোনো একটা শহর এলাকাতেই থাকুক, বাড়ি আছে বটে, গাড়ি আছে বটে, ব্যবস্থা আছে বটে, স্বামী স্ত্রী দুজনের দিকে তাকিয়ে আছে, ছেলে মেয়ের কাজের সংস্থান পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলাটাকে বৃদ্ধাবাসে পরিণত করেছে। পশ্চিমবাংলার শিল্প কারখানা তার ভবিষ্যৎটাকে সর্বনাশ করেছে। যারা তারা নবান্নে বহাল তবিয়তে বসে আছে, বসে থাকতে পারবে না। ওখান থেকে টেনে নিয়ে এসে নামিয়ে দিতে হবে। এটা তারা করলে আমাদের ভবিষ্যৎ কখনো শান্তি পেতে পারে না। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম যেমন শিল্প, যেমন অন্যান্য কিছু, তেমন সারা ভারতবর্ষ এখন বলছে টাকা পশ্চিমবাংলা দিয়ে। ওখানে লড়াই হচ্ছে, জয় শ্রীরাম না জয় মা কালী। আমি মুখ্যমন্ত্রীকে বলি যে কোনোদিন কখনো জ্যোতি বসতে হিজাব করে কলকাতার রাস্তায় বসতে হয়নি, ইফতার পার্টিতে বসতে হয়নি। আর ইফতার পার্টিতে বসতে হয়নি বলেই কপিল মুনির আশ্রমে গিয়ে মাথা খুঁড়তে হয়নি। আপনি অপ্রয়োজনে খাওয়া দাওয়া সব সেরে বেআইনি ভাবে ইফতার পার্টিতে যত বেশি বসেছেন, তত কপিল মুনির মন্দিরে আপনাকে মাথা খুঁড়তে হয়েছে। আপনি সকালে একরকম, বিকেলে একরকম, বিকেলে একরকম, সকালে একরকম, কোনো নীতি নেই, নীতিহীনতা, নির্লজ্জতা যত হয়েছে, তত মানুষের মধ্যে বিভাজনের শক্তি বেড়েছে। তত রামনবমীর পাল্টা রামনবমী হয়েছে, হনুমান জয়ন্তীর পাল্টা হনুমান জয়ন্তী হচ্ছে। জয় শ্রীরাম শুনে আপনার মাথা চলে যেতে পারে, কিন্তু পাল্টা জয় মা কালী বলে তার সমাধান হতে পারে না। আমরা বলছি জয় মা কালীও দরকার নেই, জয় শ্রীরামও দরকার নেই। যারা জয় মা কালী করছে, তারা আসলে জয় শ্রীরামের এজেন্সি নিয়েছে। দিল্লির RSS এর এজেন্ট যারা, তারাই পশ্চিমবাংলায় তৃণমূলের হয়ে একই রকম ভাবে রাস্তায় হয়ে করে বেড়াচ্ছে। এই দুই শক্তি, এই কোনো শক্তি চলতে পারে না। আমরা চাই মানুষের ভবিষ্যৎ, মনুষ্যত্ব। আমরা চাই বাংলার ভবিষ্যৎ এগিয়ে চলা। আমরা চাই ইতিহাসের গভীরে কথিত থাকা আমাদের মহাপুরুষদের চিনতে শেখা। কারোর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 200 বছর তার। কেউ রবীন্দ্রনাথ, কেউ নজরুল, কেউ সুকান্ত, কেউ অক্ষয় দত্ত, কেউ স্বামী বিবেকানন্দ। এরা যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা থেকে সরিয়ে নেবার ব্যবস্থা করা হচ্ছে। বাংলার পরম্পরা, তার সঙ্গে বামপন্থা, এই দুটো মিলিয়ে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজ
বামপন্থাকে দুর্বল করবার চেষ্টা করা হচ্ছে, মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি। আর পুরনো মনীষীদের নাম ইতিহাস থেকে বাদ দিয়ে তার জায়গাতে যদি কেউ মদন মিত্র, বেচারাম মান্নাদের লাইন ধরে ধরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসের বইতে জোটাবার চেষ্টা করেন, সেটা বাংলার ভবিষ্যতের জন্য বিপজ্জনক, ক্ষতিকারক। আমাদের কখনো মানুষের পক্ষে তা ভালো হতে পারে না। প্রফুল্লচন্দ্র রায়ের হাতে তৈরি করা সংগঠন এবিটিএ, সত্যপ্রিয় রায়ের নেতৃত্বে এগিয়ে চলা এবিটিএ, আজকের আমাদের মাস্টারমশাই যারা এসেছেন তাদের সবার অংশগ্রহণে চলা এবিটিএ আমাদের কাছে স্লোগান যেমন 41% বকেয়া দিয়ে আমাদের কাছে স্লোগান যেমন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট আমাদের কাছে তেমনই স্লোগান হোক। আমাদের স্কুলটাকে আরো ভালো করতে হবে, আমাদের লেখাপড়ার ভবিষ্যৎটাকে আরো ভালো করতে হবে, পরের প্রজন্ম যারা আমাদের ভরসা করে চলতে পারে এবং আমাদের মারফত তারা যেন ভারতবর্ষের ইতিহাস, আমাদের অতীত ইতিহাসটাকে বুঝবার ব্যবস্থা করতে পারেন। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের মনোভাব নিয়ে বাংলাকে গড়ে তোলার সেই লড়াই, এটাই দিল্লিওয়ালাদের অথবা নবান্নওয়ালাদের মুখের মতন জবাব দিতে পারবে। সেই মনোভাব থেকেই আপনাদের লড়াই চলবে এবং সেই লড়াইতে শুধুমাত্র মাস্টারমশাইরা না, গোটা রাজ্যের মানুষ গভীর দুঃখের মধ্যে আছেন, তারা অপেক্ষা আছেন মাস্টারমশাইরা আসুক, সামনে দাঁড়াক, শক্ত হয়ে বলুক, ভবিষ্যৎ প্রজন্ম তাদের গড়ে তোলার দায়িত্ব আমরা নিচ্ছি। যারা নবান্নে বসে আছে ওরা 12টা বাজাতে চায়, কিন্তু 12টা বাজাতে আমরা দেব না। বাংলাকে রক্ষা করবো, ভবিষ্যৎকে রক্ষা করবো, ঐতিহ্যকে রক্ষা করবো। ভবিষ্যতের যে স্বপ্ন দেখানোর মতন দায়িত্ব আমাদের মাস্টারমশাইরা নিশ্চয়ই নিতে পারবেন, যা কখনো আমাদের শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীদের যোগ্যতায় আসে না। আমাদের মাস্টারমশাইরা পারবেন। এই মনোভাব থেকে নিশ্চয় আপনারা চলবেন। আপনাদের সবাইকেই অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব